নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পেহেলগাঁও হামলার নেপথ্যে সরাসরি যুক্ত পাক সেনা ও আইএসআই। প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর। সূত্রের দাবি, এনআইএ এই হামলা নিয়ে যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সম্মিলিত ষড়যন্ত্র। পেহেলগাঁও হামলার পর 10 দিন পেরিয়েছে, অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে 26 জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। গত রবিবার সরকারিভাবে এই হামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তভার নেওয়ার পরে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে এনআইএ। বহু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বাংলাতে পড়াশোনা চলছে বলে মাঝে মধ্যে অভিযোগ ওঠে। তাই ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোর মধ্যে ইংরেজিতে দক্ষ শিক্ষকদের নিয়োগ করার চিন্তা ভাবনা করছে সরকার। শুক্রবার আগরতলার রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যের 4টি বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বড়কাঁঠাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এদিন দুপুরে রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বিদ্যালয়গুলোর নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। তারপর শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শিক্ষক শিক্ষিকাদের ভগবান সুযোগ দিয়েছে ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ করার, তারা যাতে এই সুযোগের সঠিকভাবে ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা হলো যে কোনো দেশ বা রাজ্যের অগ্রগতির প্রধান দিক। তাই শিক্ষাকে গুরুত্বহীনভাবে দেখার কোনো সুযোগ নেই। সরকার সবচেয়ে আগে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিকে গুরুত্ব দিয়ে চলেছে। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যাতে গুণগত শিক্ষা প্রদান করা যায়, সেটাই হলো সরকারের মূল উদ্দেশ্য, যার অন্যতম নিদর্শন হল নয়া জাতীয় শিক্ষানীতি 2020 রাজ্যের লাগু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, শুধু ইংরেজি মাধ্যম বিদ্যালয় করার ইচ্ছা নয় সরকারের, একই সঙ্গে ইংরেজিতে দক্ষ শিক্ষকদের যেসব ইংরেজির মাধ্যমে বিদ্যালয়ে নিয়োগ করার সরকারের মূল লক্ষ্য। কারণ মাঝে মধ্যে অভিযোগ আসে ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের মধ্যে বাংলা ভাষায় পড়াশোনা চলছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। জাতীয় স্তরে বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছে ত্রিপুরা। আগামী দিন শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। যে আমাদের উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ, যে আমাদের শিক্ষা, আমাদের গুণগত শিক্ষা ওনাদের দিতে হবে। আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি, সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয়, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে, একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমেও নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। স্টুডেন্টরাও কিন্তু অনেক, আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে, তাহলে কিন্তু এটা ভুল হবে। এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে, আবার যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায়, অনেক কিছু জানা। তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করব, তো টিচাররা কাজেই এখানে আজকে যে 5টা স্কুলের যারা টিচারগণ আছেন, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই
ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া, তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। না থাকে যে আমি স্কুলে যাব, সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো, সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেরকম 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন, আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব, এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পূর্বতন সরকার ক্যাডার বাজি এবং দলবাজি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করে চলেছে, যা সদ্য প্রকাশিত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বোঝা যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও দাবি করেন, শিক্ষাক্ষেত্রে বর্তমানে এগিয়ে চলেছে রাজ্যের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন যেটা প্রদান করা হতো না, শুধু দলবাজি, ক্যাডারবাজি, এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির দিক নির্দেশনে এবং আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমানে শিক্ষা দপ্তর যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি, তার প্রতিফলনও আমরা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এতে করে আমরা দেখলাম 88% বেশি হায়ার সেকেন্ডারিতে পাস, 86% বেশি আমাদের মাধ্যমিকে সেখানে পাশের হার। এবং এটা প্রমাণ করে যে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্য ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমাদের এবারকার বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পাল্লা দিতে হবে। একটা সময় ছিল যখন অল ইন্ডিয়া লেভেলের সার্ভিসের পরীক্ষাগুলোতে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বসতে সেখানে ভয় পেত, কারণ ভার্নাকুলার মিডিয়াম থেকে, সাধারণ বিদ্যালয়গুলো থেকে এই ছাত্রছাত্রীরা তাদের যে লেভেল অফ কনফিডেন্স সেটা তাদের ছিল না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি, সর্বভারতীয় পরীক্ষায় বসে তাদের সফলতা সেখানে বেশি একটা আসতো না। কিন্তু আজকে আমাদের যে বাজেট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পেশ করা হয়েছে, তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং আমাদের সদর মহকুমাতে, যেহেতু বড় মহকুমা, তাই 2টি কোচিং সেন্টার সেখানে রাখা হবে, যাতে করে নিট, যারা মেডিকেলে এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দিতে চাইছে, জেইই মেইনস বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে, তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা উল্লেখ করেছেন। বন্ধুরা, উদ্দেশ্য কি? যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা তিমিরে ছিল বিগত দিনে, তাদেরকে সেই অন্ধকারের কানাগুলি থেকে বের করে এনে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা মানুষকে সম্পূর্ণতা এনে দেয়। শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই একটা জাতি এগিয়ে যেতে পারে না, একটা রাজ্য এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকাল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো, উন্নত দেশগুলো গ্রহণ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করেছে এবং তার প্রতিফলন
আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে দিক নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজকে এই শিক্ষা দপ্তর আমাদের যতগুলো দপ্তর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বড় দপ্তর। তার হিউম্যান রিসোর্স বা ম্যান এদিনের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, প্রতিমন্ত্রী বৃষকিতু দেববর্মা সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। শান্তন টিভি। গত ৩০ এপ্রিল জাত ভিত্তিক জনগণনা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। সরকারের এই ঘোষণাকে সাধুবাদ জানায় প্রদেশ কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ নিরঞ্জন দাস, মনোহর রঞ্জন দেবনাথ, শব্দকুমার জমাতিয়া, রুহুল আমিন। তারা একই সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অভিনন্দন জানান, কারণ গত ১ বছর ধরে পার্লামেন্টের ভেতর এবং পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী জাত গণনার দাবি করে আসছিলেন, কারণ দেশের পিছিয়ে পড়া মানুষ বর্তমান সরকারের আমলে বঞ্চনার শিকার হচ্ছে। তাই সরকারের কাছে লাগাতার দাবি জানিয়ে আসছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারপর সরকার জাত গণনার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু সংস্কৃতি নিয়ে চলা ভারতীয় জনতা পার্টি এই ধরনের ঘোষণাকে সাধুবাদ জানায় কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জাত গণনা কতদিনের মধ্যে সম্পন্ন করবে সরকার, যাতে সময় নির্ধারণ করে দেন। একই সাথে বলেন মানুষ যাতে বঞ্চনার শিকার না হয় সেদিকে নজর রেখে কংগ্রেস লড়াই করছে। গত পরশুদিন বিকেলবেলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎই কাস্ট সেন্সাস করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা ওনার কাস্ট সেন্সাসকে সাধুবাদ জানাই, কিন্তু প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের আপামর তফসিল জাতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা রাহুল গান্ধীকে। আপনারা জানেন গত 10 বৎসর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি ছিল আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাবি নিয়ে উনি লাগাতার অবিরাম গত 10 বছর ধরে পার্লামেন্টের ভেতরে উনি লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। 2011-তে মনমোহন সিং সেন্সাস করেছে, কিন্তু এই যে কাস্ট সেন্সাসটা একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, সার্ভে রিপোর্ট করেছেন। কারণ সরকার চলে যাওয়ার পর সার্ভে রিপোর্টে কিন্তু বিজেপি দামাচাপা দিয়েছে। তাই এখন যে বিজেপির ক্রোনোলজিক্যাল হিস্ট্রিটা দেখা যায়, তারা অ্যাকচুয়ালি মণ্ডলের যে সঠিক কাজ, সঠিক সমর্থন কিন্তু তারা করেনি। সেই জন্য মণ্ডল কমিশনের রিপোর্ট যে সেন্সাস করবে ঠিক আছে, কিন্তু আমাদের যে আন্দোলন চালিয়ে যাব যেন এটা ইমপ্লিমেন্ট করে। নরেন্দ্র মোদীজি আজকে একটা ঘোষণা করতে হয়েছে, এর জন্য রাহুলজিকে এবং খাগেজিকে অসংখ্য ধন্যবাদ। এখানে শুধু একটা কথা বলতে হয় যে এটার ক্রাইটেরিয়া কী হবে, কতদিনের মধ্যে কমপ্লিট করা যাবে, কী কী থাকবে, এই বিষয়টা উনি সঠিকভাবে ক্যাবিনেটে ঘোষণা করে নাই। অতি সত্ত্বর ঘোষণা করার জন্য আমি প্রদেশ আদিবাসী কংগ্রেস তরফ থেকে এই দাবিটা। বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি সহ 3 ভারতীয় মানব পাচারকারী দালাল। বর্তমানে তাদেরকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশি মহিলার নাম হ্যাপি দেব, বয়স 20 বছর, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়। বাকি 3 জন আলমাস মিয়া, বয়স 51, ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর, অঞ্জনা দাস, বয়স 45, স্বামী গোপাল দাস, বাড়ি ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর, কৃষ্ণচন্দ্র দেব, বয়স 26, বাড়ি ধর্মনগর বড়ুয়া গান্ধী এলাকায়। তাদের বিরুদ্ধে ধর্মনগর থানায় 249 বিএসএফ আবলিক 3 পাসপোর্ট ধারায় মামলা গ্রহণ করেছে। মামলা নম্বর হলো ধর্মনগর PS 47/2025। আপনি কি ভারতীয়? আচ্ছা, আপনার মিসেস কোন জায়গায়? বাংলাদেশে কোনখানে বাড়ি? আচ্ছা, আপনার নাম? আপনার মিসেসের নাম? গত বেশ কিছুদিন ধরে আমরা
ইন্দো বাংলা যে বর্ডার আছে, বর্ডারের আশেপাশে যত টাউটস যারা আমরা লিস্টের নাম আছে, এবং ওই এলাকাতে খুব সতর্কভাবে আমরা এখানে টহলদারি চলছে এবং বিএসএফও সতর্কভাবে কাজ করছে ডিউটি এখানে। তো তারই একটা অঙ্গ হিসেবে গতকালকে রাগনা যে বিএপি আছে, এই বিএপি এবং পুলিশ সহ এখানে কিছু সন্দেহজনক টাউটসদের আমরা এখানে ধরা হয়েছে। রাগনা বিএপি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছিল বিএপিতে, এবং আজকে সকালে রাগনা বিএপি 4 জনের নামে আমাদের কাছে একটা এফআইআর করে এবং তাদের আমাদের কাছে হ্যান্ড ওভার করে। একজন হ্যাপি দেব, তারপর আলমাস মিয়া, অঞ্জনা দাস এবং কৃষ্ণচন্দ্র, তাদের বিরুদ্ধে আমরা এখানে মামলা হয়েছে একটা পাসপোর্ট অ্যাক্টে এবং পিএনএসএস অ্যাক্টে। তাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও জটিলতা কমছে না, জটিলতা বেড়ে চলেছে। যারা চাকুরি পায়নি তারা লাগাতার দাবি করছে সরকার যাতে অপেক্ষার তালিকা প্রকাশ করে, কারণ যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় বহু যুবক যুবতী বর্তমানে অন্য দপ্তরে চাকুরি পেয়ে গেছে। তাদের শূন্য পদগুলো অপেক্ষার তালিকা থেকে পূরণ করার জন্য দাবি করেন চাকুরি প্রত্যাশীরা। শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে গিয়ে চাকুরি প্রত্যাশীরা অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে অপেক্ষা তালিকা দ্রুত প্রকাশ করার জন্য দাবি জানান। 2022 থেকে প্রসেসিংটা শুরু হয়েছে, 2024-এর মধ্যে প্রসেসিংটা সবকিছু ক্লিয়ার হয়েছে। তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ। 2025 এপ্রিল মাসের 3 তারিখ। এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়া 1000টা পোস্ট ছিল। এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে, আরও বাকি 21টা খালি আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয়, কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা। তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে। তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো। প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি হয়ে যাবে, ওই 916টার মধ্যে আমরা দিতে পারবো যদি আমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়। আদারওয়াইজ আমরা দিতে পারতাম না, ঠিক আছে। আমরা কিছুদিন আগে 17 তারিখ হেডকোয়ার্টারে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আমাদের একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের একটা দাবি যে আমাদের একটা ওয়ান টাইম সিলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য। এটা 2022 নেওয়া হয়েছিল। তো এটা তোমরা দিছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ, 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে। এর ভিতরে তোমরা পাইছো না? না, ওয়েটিং লিস্টে তোমরা। আমার এখন একটা দাবি যে আমাদের যাতে নেক্সট সেকেন্ড লিস্টটা দেওয়া হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।